তিনি যে খাবার খেয়েছিলেন তার সঙ্গে কোনো মাদক বা বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল কি না, কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হলো আর অপরাধী ধরা পড়ে গেলো, এরকম নয় ব্যাপারটা। পলিগ্রাফ টেস্টের অ্যাকুরেসি তত বেশি নাও হতে পারে। দেখুন, এটা তো আমার কাছেও খুব দুঃখের বিষয়, কারণ এই কলকাতা পুলিশ আমি 7 বছর কাজ করেছি, তখনও কিন্তু কখনো এইরকম অবস্থা হয়নি যে মুখ্যমন্ত্রীর কথার উপরে, পুলিশ কমিশনারের কথার উপরে কোনো কোর্ট আস্থা রাখতে পারছে না। যে কোনো পুলিশ অফিসার এই ডেড বডিটা দেখলে বুঝতে পারতেন যে তার সঙ্গে রেপ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। তারপর ওই রাত 15টা পর্যন্ত এফআইআর করার জন্য অপেক্ষা করার কোনো কারণ ছিল না। এটা একমাত্র করা হয়েছে এই জন্যে যে তারা ক্রিমিনাল কেস করতে চাইছিলেন না, ওই আত্মহত্যা বলে চালাতে চাইছিলেন। প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এদেরকে বাঁচানোর জন্যে এত কোটি কোটি টাকা দিয়ে এইসব লয়ারদের রাখতে হচ্ছে, কারণ তাদের মুখ পুড়েছে বলতে পারে। মানে মুখ দেখানোর মতো নয়, এদের সামান্যতম লজ্জা থাকলে এই পদে যারা আছেন তারা পদত্যাগ করতেন, কিন্তু যাদের কথা বলছি তাদের সামান্যতম লাজ লজ্জা নেই, অতএব তারা কিছু করবেন না। তাদেরকে যতক্ষণ না টেনে নামাচ্ছে কেউ, ততদিন পদ আঁকড়ে বসতে হবে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলে এবং উনি যদি সত্যি উত্তর দেন, তাহলে সব কিছু খুব পরিষ্কারভাবে জানা যাবে। আমাদের সংবিধান অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ, এবং মমতা ব্যানার্জি মন্ত্রিসভার প্রধান হিসাবে পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিকের অপরাধ অস্বীকার করতে পারেন না, তাহলে অনেক দিন আগে মমতা ব্যানার্জি জেলে চলে যেতেন। যে বিজেপি চায় না যে এখানে সিপিএম বা কংগ্রেসের কোনো সুবিধা হোক, তার থেকে মমতা ব্যানার্জি থাকলে এই যে মমতা ব্যানার্জির কাছ থেকে তারা সহযোগিতা পাবেন অসময়ে, যার জন্য দেখবেন যে মমতা ব্যানার্জি ভিতরে যাবেন না যতই অপরাধ করুন। রাবণ যদি একটা প্ল্যাকেট নিয়ে দাঁড়ায় যে সীতাকে যে হরণ করেছে তার শাস্তি চাই, তো সেইটা যেরকম হবে, এই মমতা ব্যানার্জির শাস্তি চাওয়াটা একদম সেই রকম। দেখুন, যাকে খুন করা হয়েছে তার অবস্থা তখন কীরকম ছিল, প্রথমে হয়তো ঘুমিয়েছিলেন সেটা জানা যাচ্ছে, কিন্তু তিনি যে খাবার খেয়েছিলেন তার সঙ্গে কোনো মাদক বা বিষাক্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল কি না, সেটা তার যে ভিসেরা পোস্টমর্টমের সময় কালেক্ট করা হয়েছে সেগুলো অ্যানালিসিসের পরই বোঝা যাবে। তো একটা ব্যাপারে আপনার মনে রাখতে হবে যে যিনি খুন করতে যাচ্ছেন তিনি মানসিকভাবে প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়ে তিনি যাচ্ছেন, আর যিনি ঘুমিয়ে আছেন তিনি এই আক্রমণটা সম্পর্কে কিছু জানেন না, অতএব তাকে জেগে উঠে যে অবস্থায় আছেন সে অবস্থায় যতটুকু তিনি বাধা দিতে পারবেন। আমি নির্দোষ কিছু করিনি, শিয়ালদা আদালতে দাঁড়িয়ে নিজের সপক্ষে বয়ান সঞ্জয়ের, উনি কি সত্যি বলছেন? আপনার কি ধারণা? দেখুন, আমি বইয়ে পড়েছি জাপানে এরকম কোনো কেস হলে অপরাধীদের অর্ধেকের বেশি স্বীকার করে যে আমি অপরাধটা করেছি। আমাদের দেশে অপরাধ করে স্বীকার করে নিচ্ছেন এদের সংখ্যা মানে কি বলবো, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। অতএব তিনি যেটা বলেছেন অধিকাংশ অপরাধী সেরকম বলে, এমনকি বিচার শুরুর আগে থেকে বিচারক জিজ্ঞেস করেন যে তিনি এই দোষটা করেছেন কিনা। তো অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে অভিযুক্তরা বলেন যে না, আমি এই অপরাধ করিনি। আচ্ছা, পলিগ্রাফ টেস্ট বিষয়টা কি? পলিগ্রাফ টেস্টে কি মূল মাথা বেরিয়ে আসবে বলে আপনার মনে হয়? না না, পলিগ্রাফ টেস্ট মানে একাধিক গ্রাফ দ্বারা টেস্ট করা হয়। ধরুন, যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার শরীরের সঙ্গে এমনভাবে কানেক্ট করা হয় যে তার ব্লাড প্রেশার, তার পালস অর্থাৎ হার্ট রেট, তার চামড়াতে ঘাম হচ্ছে কিনা, এইসব ব্যাপারগুলো নিয়ে এক একটা গ্রাফ তৈরি হয়।
ধরুন সাধারণভাবে একজন লোক যখন সত্যি কথা বলছেন, সঠিক উত্তর দিচ্ছেন প্রশ্নের, তখন তার মনে খুব বেশি রিয়াকশান হয় না, তাকে বেশি ভাবতে হয় না, ফলে তখন যেরকম গ্র্যাফ হয়। আর যদি কেউ বানিয়ে মিথ্যে উত্তর দিচ্ছে, তাকে ভাবতে হচ্ছে, গ্র্যাফটা চরিত্র পাল্টে যায়। এর থেকে যা টেস্ট করা হচ্ছে, যারা করছেন তারা বুঝতে পারেন যে এ সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। এটা বুঝতে পারলে তদন্তের সুবিধা হয়। কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হলো আর অপরাধী ধরা পড়ে গেলে এরকম নয় ব্যাপারটা। আপনার কি মনে হয় এই ক্ষেত্রে যে পলিগ্রাফ টেস্ট করার কথা বলা হয়েছে সন্দীপ ঘোষের, সুরাহায় পৌঁছতে পারবে পুলিশ? দেখুন, পলিগ্রাফ টেস্টের সঙ্গে আপনারা আর একটা কথা শুনে থাকবেন, নার্কো অ্যানালিসিস বা নার্কো টেস্ট। আমার যতদূর মনে পড়ছে, সোডিয়াম পেন্টাথাল বলে একটা লিকুইড, হলুদ রঙের লিকুইড, যার টেস্ট করা হবে, তার শরীরে ইনজেক্ট করলে তার এই যে বানিয়ে কথা বলার ক্ষমতা, মিথ্যে কথা বলা ভেবে চিনতে, সেইটা ড্রাউজিনে এসে নষ্ট হয়। আমি জানি না ওটা ইনজেক্ট করে যে টেস্ট করাটা কে নার্কো অ্যানালিসিস বা নার্কো টেস্ট বলে। এই যে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, তাতে সেটা করা হবে কি না, মানে সেটাতে সাকসেস রেট একটু ভালো হওয়ার কথা। যদি সেটা না করা হয়, তাহলে তা আমি আবারও বলছি যে একজন বুদ্ধিমান শিক্ষিত লোককে তিনি কথাগুলো ভেবেচিন্তে বলাতে অন্য সাধারণ লোকদের যতটা রিয়াকশান হবে ততটা রিয়াকশান হবে না। অতএব এই পলিগ্রাফ টেস্টের অ্যাকুরেসি তত বেশি নাও হতে পারে। সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশকে তিরস্কার বলবেন, আর নয় পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই করে সিআইএসএফ। কতটা লজ্জা রাজ্যের পক্ষে, একটা হাসপাতালে সিআইএসএফ। দেখুন, এটা তো আমার কাছেও খুব দুঃখের বিষয়, কারণ এই কলকাতা পুলিশ আমি 7 বছর কাজ করি, তখনও কিন্তু কখনো এইরকম অবস্থা হয়নি যে মুখ্যমন্ত্রীর কথার উপরে, পুলিশ কমিশনারের কথার উপরে কোনো কোর্ট আস্থা রাখতে পারছে না। যদি এই পুলিশ কমিশনার বা মুখ্যমন্ত্রী একটু নিরপেক্ষ কাজ করতেন, যদি এই মেডিকেল কলেজের প্রিন্সিপাল একটু নিরপেক্ষভাবে কাজ করতেন, করা যেত, এবং তাহলে এই সিবিআই তদন্তেরও আদেশ দিতে হতো না, আর আরজি করেও সিআইএসএফ আনতে হতো না। সিআইএসএফ কেন দিয়েছে? যে দেখুন, 13 তারিখ সিবিআইকে তদন্তের অর্ডার দেওয়া হলো, খুব সম্ভবত সেই দিনই ওখানে যে বাথরুম ছিল বা অন্য দেয়াল ছিল সেগুলো ভেঙে দেওয়া হলো, যে ওখানে যে সাক্ষ্য কিছু পাওয়া যেতে পারত, এভিডেন্স, সেটা লোপাট করে দেওয়া হলো। তারপরে 14 তারিখ ওখানে যথেষ্ট সংখ্যক পুলিশ ছিল, এবং পরে তাদের কয়েকজনকে সুপ্রিম কোর্টের আদেশের পর সাসপেন্ডও করা হয়েছে। কিন্তু যারা দুষ্কৃতকারী, তারা অবাধে ভিতরে ঢুকে কোটি কোটি টাকার ভাঙচুর করে সরকারি সম্পত্তি নষ্ট করলেন, এবং ওখান থেকে এভিডেন্সটা নষ্ট করতে চাইলেন। যে কোনোভাবে তারা সেমিনার রুমেও যেতে চেয়েছিল, কিন্তু ওই 3rd ফ্লোর আর 3 তলার মধ্যে কিছু বিভ্রাটের ফলে তারা ওই তলাটায় যায়নি। এফআইআর দায়েরের আগে কি করে ময়নাতদন্ত হলো, প্রশ্ন সুপ্রিম কোর্টের, কি বলবেন? দেখুন, সেটা করার অন্যতম কারণ, মানে রাত্রে রেপ কেসের বা মার্ডার কেসের বটম, আর বডিটা যদি থাকে তাহলে তার মা দাবি করলে দ্বিতীয়বার পোস্টমর্টম হলে, যেমন আনিস খানের ক্ষেত্রে কবর থেকে বডি তুলে করা হয়েছিল, এরকম উদাহরণ আছে। তো তাহলে সেখানে পোস্টমর্টমে যদি অন্য কিছু পাওয়া যেতে পারত,
তো ডাক্তারবাবুদের বা পুলিশের এই ভয়টা ছিল। অর্থাৎ এফআইআর করা হয়েছে, কিন্তু ঘটনা সকাল 4টেয়, এফআইআর হয়েছে রাত 12:15টায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আমরা 9:30টায় জানতে পেরেছি। সেটাও যদি মেনে নেওয়া যায় তাহলে তার 14 ঘন্টা পরে এফআইআর হচ্ছে, এবং এফআইআর হচ্ছে বডিটা পোড়ানোর পরে। অতএব হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষ যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিলেন, মানে ডাক্তাররা আন্দোলন শুরু করার ফলে সেটা শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি, যার জন্য মার্ডার এবং রেপের এফআইআর দায়ের হয়েছে। দায়ের করার ইচ্ছে কর্তৃপক্ষেরও ছিল না, পুলিশেরও ছিল না। একদম দাবির সাথে বলছেন এই কথাটা। হ্যাঁ, আমি তো বললাম কলকাতা পুলিশও 7 বছর কাজ করেছি, এবং আমি ডিসিডিডি হিসেবেও কাজ করেছি। এবং ডিসিডিডির কাজ হচ্ছে যে কমিশনারের পক্ষে যে এরকম গুরুত্বপূর্ণ কেসগুলো সুপারভাইজ করা, দরকার হলে ডিডিকে দিয়ে তদন্ত করানো। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে পুলিশ যে কাজ করেছে, যে সেখানে পৌঁছে গিয়েছে, যদি 9:30টায় ধরে নেই 9টা-10টার মধ্যে, যে কোনো পুলিশ অফিসার এই ডেড বডিটা দেখলে বুঝতে পারতেন যে তার সঙ্গে রেপ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। তারপর ওই রাত 15টা পর্যন্ত এফআইআর করার জন্য অপেক্ষা করার কোনো কারণ ছিল না। এটা একমাত্র করা হয়েছে এই জন্যে যে তারা ক্রিমিনাল কেস করতে চাইছিলেন না, ওই আত্মহত্যা বলে চালাতে চাইছিলেন। আপনি নিজেও এর আগে আমাদের ক্যামেরার সামনে বলেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাটা উঠে এসেছে, এই যে ইউডি কেস দায়ের করা কলকাতা পুলিশের, এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কলকাতা পুলিশের হাত থেকে আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও গেল সিবিআই এর হাতে। খুন ধর্ষণ থেকে আস্তে আস্তে আর্থিক দুর্নীতির দিকে কি কেসটা ঘুরে যাবে না? দেখুন, 2023 সালের মার্চ মাসে তৎকালীন আরজিকর হাসপাতালের ডেপুটি সুপার একটা লিখিত অভিযোগ করেছিলেন, সেটা পাঠিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরে, যার মন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা পাঠিয়েছিলেন অ্যান্টি করাপশন, এটা পুলিশের, তারও মন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা পাঠিয়েছিলেন ভিজিলেন্স কমিশনে, ভিজিলেন্স কমিশন কর্মীবর্গ বিভাগের অধীন, যারও মন্ত্রী মমতা ব্যানার্জি। এই এতগুলো জায়গায় পাঠানোর পর এটা তদন্ত করে কিন্তু তারা বলেনি যে তিনি যে অভিযোগ করেছেন সেটা মিথ্যা। তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এখন হাইকোর্টে তিনি আবার মামলা করাতে হাইকোর্ট এটা সিবিআইকে আদেশ দিয়েছে তদন্ত করতে। এখানে অনেক কিছু বেরিয়ে যাবে। বলুন, আরজিকর কাণ্ডে কেন সরকার কপিল সিব্বাল সহ 21 জন আইনজীবীকে রাখতে হচ্ছে? আমাদের ট্যাক্সের টাকা মানুষের কাজে না লেগে অমানুষ বাঁচাতে কেন খরচ হচ্ছে? প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। কি বলবেন? দেখুন, এটা কলকাতা পুলিশ এবং শাসক দলের খুব কাছের প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এদেরকে বাঁচানোর জন্যে এত কোটি কোটি টাকা দিয়ে এইসব লয়ারদের রাখতে হচ্ছে। কারণ তাদের মুখ পুড়েছে বলতে পারে, মানে মুখ দেখানোর মতো নয়। এদের সামান্যতম লজ্জা থাকলে এই পদে যারা আছে তারা পদত্যাগ করতেন, কিন্তু যাদের কথা বলছি তাদের সামান্যতম লাজ লজ্জা নেই, অতএব তারা কিছু করবেন না। তাদেরকে যতক্ষণ না টেনে নামাচ্ছে কেউ, ততদিন পদ আঁকড়ে বসতে হবে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একদিকে উত্তাল গোটা দেশ, যেরকমটা আমরা দেখছি, অন্যদিকে হাসপাতালকে ঘিরে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগও সামনে আসছে। সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দাবি তুলছেন রাজ্যেরই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলবেন? মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলে এবং উনি যদি সত্যি উত্তর দেন, তাহলে সব কিছু খুব পরিষ্কারভাবে জানা যাবে। উনি পুলিশকে কেন কাজ করতে দেননি, উনি প্রিন্সিপালকে কেন নিরপেক্ষভাবে কাজ না করতে বলে এটা ধামাচাপা দিতে বলেছিলেন। কিন্তু সেটা আমাদের মতো দেশে সম্ভব নয়। দেখুন, আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়ে তার সাজা হতে পারে, কারণ সেখানে বাইরে তারা যাই করুক, কিন্তু দেশের মধ্যে তাদের গণতন্ত্র আছে, যে পাবলিক ওপিনিয়ন তার চাপকে মূল্য দিতে হয়। কিন্তু আমাদের এখানে যারা ক্ষমতায় আছে,
এবং বিশেষ করে এখানে মমতা ব্যানার্জির সঙ্গে কেন্দ্রে বিজেপির যে মোদি বা অমিত শাহ এদের যে একটা বোঝাপড়া আছে, ফলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা হবে না। করা হলে দেখুন পার্থ চ্যাটার্জি জেলে আছে, তার বিরুদ্ধে যে প্রমাণ সেটা কোর্টে মান্যতা পেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে, তার বিরুদ্ধে যে প্রমাণ সেটা কোর্টে মান্যতা পেয়েছে। আমাদের সংবিধান অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ এবং মমতা ব্যানার্জি মন্ত্রিসভার প্রধান হিসাবে পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিকের অপরাধ অস্বীকার করতে পারেন না, তাহলে অনেক দিন আগে মমতা ব্যানার্জি জেলে চলে যেতেন। আর তাহলে আপনিও সেদিন তত্ত্বটা কি মান্যতা দিচ্ছেন? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিজেপি চায় না যে এখানে সিপিএম বা কংগ্রেসের কোনো সুবিধা হোক। তার থেকে মমতা ব্যানার্জি থাকলে এই যে মমতা ব্যানার্জির কাছ থেকে তারা সহযোগিতা পাবেন অসময়ে। যেমন এর আগে দেখেছেন যে রাজ্যসভায় আইন পাশ করানোর জন্য মমতা ব্যানার্জির দল ওয়ার্কআউট করে গিয়ে পাশ করাতে সুবিধা করে দিচ্ছে। অথবা আমার ধারণা ভবিষ্যতেও এরকম হবে, যার জন্য দেখবেন যে মমতা ব্যানার্জি ভিতরে যাবেন না যতই অপরাধ করুন। আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি স্যার ইতিমধ্যেই তলব করেছে কলকাতা পুলিশ। গুজব ছড়ানোর অভিযোগে তাদেরকে লালবাজারে তলব করা হয়েছে। আর এমতো অবস্থায় তার মধ্যে রয়েছেন চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামী, এছাড়াও রয়েছেন রেডিওর বাচিক শিল্পী অগ্নি। কি বলবেন? দেখুন, ওই ডাক্তারবাবুদের বা এরকম সমাজের বিশিষ্ট লোকদের ডেকে পুলিশেরও লাভ হয়নি, মুখ পুড়েছে, শাসকদেরও লাভ হয়নি, মুখ পুড়েছে। তারপরেও যদি কেউ মুখ পুড়াতে চায় হনুমানের মতো বারবার, তাহলে তাদেরকে কিছু বলার নেই। বলুন স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মমতার প্রতিবাদ, ক্ষমতায় রয়েছে তৃণমূল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র স্বাস্থ্য দপ্তরও তারই হাতে। সেই পরিস্থিতিতে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডের দাবি করে পথে নামছেন, জানিয়ে তীব্র কটাক্ষে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। কি বলবেন? দেখুন, রাবণ যদি একটা প্ল্যাকেট নিয়ে দাঁড়ায় যে সীতাকে যে হরণ করেছে তার শাস্তি চাই, তো সেইটা যেরকম হবে এই মমতা ব্যানার্জির শাস্তি চাওয়াটা একদম সেই রকম। তিনি তৃণমূল নেত্রী হিসেবে মিছিল করছে, কিন্তু মিছিলটা কার এগেনস্টে? পুলিশ মন্ত্রী মমতার এগেনস্টে, স্বাস্থ্যমন্ত্রী মমতার এগেনস্টে, কর্মীবর্গ মন্ত্রী মমতার এগেনস্টে। মানে লজ্জা শরম কিছু থাকলে এরকম কাজ করতে পারে না, পদত্যাগ করে চলে যেতে।